আসসালামু আলাইকুম। আজকে বছরের ৩৬৫ নাম্বার দিন এবং বছরের শেষ দিন। I hope আপনারা সকলে অনেক, অনেক, অনেক ভালো আছেন। আসলে এই বছরটা কিভাবে কাটলো? প্রতিটা বছর আসে এবং আসার আগে আমাদের শুরুতে অনেক ধরনের প্ল্যান থাকে। যে আমি এই বছর এইটা করব, ওইটা করব, ওইটা করব। এই সবকিছু প্ল্যান কি আমাদের আসলেই পূর্ণ হয়? নাকি হয় না? যাই হোক, এই বছরটা শেষ করব, আমি বলব আমার কিছু একটা প্রাপ্তি আছে বা হচ্ছে এই প্রাপ্তিগুলো দিয়ে এই বছরটা শেষ করতে চাইবো। এই বছরের শেষ ভিডিওটা আরকি প্রাপ্তি দিয়ে শুরু করছি। শুরুতে আমি যদি বলি ৩৬৫ দিনের এই যে ভিডিও করার প্ল্যান, এই প্ল্যানটা। এই প্ল্যানটা হচ্ছে আমি এর আগেও নিয়েছিলাম। মূলত ২০১৭ সালে সাদমান সাদিক ভাই তিনি আরকি এই জার্নিটা শুরু করেছিলেন এবং এই জার্নিটা আমাকে বেশ অনুপ্রাণিত করেছে তার ওই জার্নিটা। এবং ওখান থেকে আমি চাচ্ছিলাম যে না, নিজেও হচ্ছে এরকম একটা করব এই বছরটা ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন একটা ভিডিও তৈরি করব। এবং দিন শেষে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, ওইদিন আমার একটু প্রাপ্তি লেগাও কাজ করছে। কারণ আমি ৩৬৫ নাম্বারে চলে এসেছি। সংখ্যাটা কিন্তু অনেক বড়। ১ থেকে যদি আপনি চিন্তা করেন, ১ থেকে চিন্তা করলে সংখ্যাটা কিন্তু অনেক বড় ৩৬৫। এর আগে আমি কিন্তু এই টার্গেটটা একবার শুরু করেছিলাম। কিন্তু কোনো কারণে আমি সেটা পূরণ করতে পারিনি এবং দেখা যায় কয়েকটা ভিডিও আপলোড করার পরেই আমি হচ্ছে আমার আগ্রহটা হারিয়ে ফেলি। এরপর কিন্তু ওই জার্নিটা তখন হয়নি। আজকে ২০২৫ সালের একদম শেষ দিকে এসে আমার কাছে এই ভালো লাগাটা কাজ করছে, না আমি কিছু একটা করতে পেরেছি। এখন বলতে পারেন হ্যাঁ, ৩৬৫ দিনের ভিডিওতে আ কি এমন বলেছো যেটা কিছু একটা করেছো? যে ভিডিও আমি আপলোড করি না কেন সেটা যদি আপনি দেখে থাকেন দেখবেন হচ্ছে কোনো না কোনো শিক্ষামূলক কিছু আছে এবং হচ্ছে কোনো বুক রিভিউ আছে বা কিছু সম্পর্কিত যেটা গুরুত্বপূর্ণ। হয়তোবা এখন মানুষ কম দেখছে কিন্তু একটা সময় আমার বিশ্বাস এই ভিডিওগুলো মানুষ দেখবে। তবে এই ৩৬৫ দিনকেও যদি আমি আরো সুনির্দিষ্টভাবে বলতে চাই, এই জার্নিটার ভিতরেও আমি যে ভিডিওগুলো করছিলাম হচ্ছে বিভিন্ন টপিক কেন্দ্রিক। আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না ওগুলো কিছু হয়েছে। যেমন বিভিন্ন সংলাপ বা বিভিন্ন উক্তি আমি বিশ্লেষণ করেছিলাম। বিভিন্ন মনীষীদের উক্তি বিশ্লেষণ করেছিলাম। সেগুলো করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে না, এখন যদি আমাকে কেউ একটা লাইন বলে, আমি হচ্ছে সেটা বিশ্লেষণ করতে পারবো বা আমার মতো করে একটা ধারণা আমি তৈরি করতে পারব। আবার বিভিন্ন উক্তির পরে দেখা যায় বিভিন্ন টপিকে ভিডিও করেছিলাম যে পাবলিক স্পিকিং এর উপরে এ ১ টা মাস বা হচ্ছে ১ সপ্তাহ ভিডিও করা। আবার হচ্ছে বইয়ের উপরে ভিডিও করা ১ সপ্তাহ এরকম। আবার থিয়েটার নিয়ে আমি কথা বলেছি ১ মাসের মতো। তাহলে থিয়েটার নিয়ে আমার যে ধারণাটা ছিল সেটা আমি সকলের মাঝে জানান দিতে পেরেছি। যেহেতু আমি একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত। তাহলে এই ৩৬৫ দিনের জার্নিটা আমার কাছে বিশেষ। এরপরে যদি আমি বলি এই ২০২৫ সালে আমার আরেকটা যে বিষয়টা ভালো লাগা কাজ করছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখুন, সময় নিয়ে আমরা সবাই কথা বলতে চেষ্টা করি যে সময় এইটা করা উচিত, এইটা করা উচিত। বাট আমরা টাইমলি কে কি করি? এই টাইমলি করতে গিয়ে দেখবেন বিভিন্ন কাজ যদি আপনি টাইমলি করেন আপনার নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। না, আমার ভালো লাগছে। আমি এই যে ভিডিওটা আপলোড করছিলাম তখন যেদিন হচ্ছে টাইমলি আমি ভিডিওটা হচ্ছে আমার শিডিউল হচ্ছে, আমার কাছে একটা ভালো লাগা কাজ করে। যেমন না, আমার আর চিন্তা নাই। কারণ আমার ভিডিওটা টাইমলি ওখানে শিডিউল করা আছে, আপলোড হয়ে যাবে। এই যে একটা চিন্তা দূর হয়ে যাওয়া অর্থাৎ একটা ভালো লাগা কাজ করে মনের ভিতরে। তাহলে আপনিও হচ্ছে টাইমলি হচ্ছে কাজ করতে পারেন বা আমিও আমার সামনের বছরগুলোতে টাইমলি কাজ করার ট্রাই করব। ২০২৫ সালে আমার আরেকটা ভালো লাগা বা হচ্ছে আরেকটা আনন্দের স্থান আমি খুঁজে পাই মিস্টার বিস্টের ভিডিওতে। এখন বলতে পারেন তার ভিডিওতে কি আনন্দ পাই। তিনি হচ্ছে পিরামিড নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলেন। ওই ভিডিওতে আমরা পিরামিডের ভিতরটা আরকি দেখেছিলাম। সেখানে পিরামিড টেক্সট অর্থাৎ পিরামিডের দেয়ালে যে লেখাগুলো থাকে, ওই লেখাগুলো আমাকে বেশ হেল্প করেছে। হেল্প করেনি বাট আমার কাছে একটা প্রাপ্তি বা হচ্ছে একটা ভালো লাগা কাজ করেছে। আমি যখন ওশিরিজের একটা মাস্ক তৈরি করেছিলাম, বাই দ্য ওয়ে ভিডিওটা এই বছর আপলোড করার কথা, আপলোড করা হয়নি। ইনশাআল্লাহ সামনের বছর সেই ভিডিওটা আরকি আপলোড করব। আমার ভিডিওগুলো করা আছে, জাস্ট আপলোড করতে হবে আরকি। একটু ঠিকঠাক করে আপলোড করতে হবে। যেটা হচ্ছে আমার ওই মাস্ক নিয়ে যে ভিডিওটা সেটা আমি যেটা নিজে তৈরি করেছি। যাই হোক, ওই মাস্কটা তৈরি করতে গিয়ে আমি যেটা দেখলাম ওশিরিচের সাধারণত পিতলের কালার বা ওই টেক্সচারটা আমি পাই সব স্থানে অনলাইনে। কিন্তু একটা মাস্ক আ একটা ছবিতে আমি দেখলাম হচ্ছে সবুজ। বা সবুজটা হচ্ছে তাদের পুনর্জীবনের প্রতীক হিসেবে তারা ধরে থাকে। আমি আমার মাস্কটা করলাম কি সবুজ কালার দিলাম। এখন ওই কালারটা যখন দিচ্ছিলাম তখন আমার কাছে বেশি ভালো রেফারেন্স আমি পাইনি সরাসরি। বাট যে রেফারেন্স পেয়েছি আমি আমার টিচারকে দেখিয়েছি এবং তারা হচ্ছে ওটা এগ্রি করেছেন বা তারা দেখেছেন।
এবং সেটা হচ্ছে মেনেছেন আমার যে রেফারেন্স ছিল। বাট আমার ওই বাক্সটা তৈরি করার কয়েক সপ্তাহ পর, অর্থাৎ আমার পরীক্ষাটা হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর আমি হচ্ছে পেলাম কি মিস্টার বিস্টের ভিডিওটা সামনে আসলো, সেটা দেখলাম এবং সেটা দেখতে গিয়ে দেখলাম হচ্ছে পিরামিড টেক্সটের যে ভিতরের অংশটা আমাকে দেখালো, সেখানে আমি দেখলাম পিরামিড টেক্সটের ভিতরে ওসিরিসের মার্কস একদম মানে আমি যেভাবে করেছি সবুজ, তারপর হচ্ছে পাশে হচ্ছে সাদা কালার, ঠিক তেমনভাবে ছিল। এটা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করছে এবং মনে হচ্ছিল যে আমি যদি এটা কিছুদিন আগে পেতাম তাহলে মনে হয় আরো একটা রেফারেন্স আমি এড করতে পারতাম আমার আরকি পরীক্ষার সময়। ২০২৫ সালে আর যে কাজটি আমি করেছি সেটা হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত হওয়া। এটা আমি করেছি। আমি যেহেতু আমার একাডেমির সঙ্গে যুক্ত এবং একাডেমির সবাই যেহেতু সেটা করেছে এবং সেখানে আমি ছিলাম। যেমন আমাদের এই পুরান ঢাকায় হল নেই। আমরা সেটা নিয়ে কথা বলেছি বা সেটা নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করেছি। সেখানে আমি যুক্ত ছিলাম। এটা আমার কাছে একটা ভালো লাগা কাজ করে। না, আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামেও সকলের সঙ্গে ছিলাম। ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিভাবে অ্যা সে বিভিন্ন দাবি দাওয়া মানুষ পূরণ করে নেয়। এটা কিন্তু আমি ভালো একটা লেসন সেখান থেকে পেয়েছি। ২০২৫ সালের আরেকটা বিশেষ বিষয় আমার কাছে কাজ করেছে, যেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় না এই সিদ্ধান্তটা আমি সঠিক নিয়েছিলাম। যেমন আমার ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরের আয়োজন করা হয় এবং সেখানে আমি যাইনি। এই না যাওয়াটা আমার কাছে মনে হয় সঠিক। কারণ অনেক সময় হয় না বিভিন্ন না, না বলাটা আমাদের কঠিন হয়ে যায় বা না আমরা বলতে পারি না। বাট না বলে যে ভালো কিছু একটা হয় বা ভালো কিছু করা যায় বা ভালো কিছু জীবনের জন্য হয়, এটা আমি ২০২৫ সালে শিখেছি। আমি এটা আগে শুনে আসতাম যে মানুষকে অনেক সময় না বলতে পারলে বা কিছু একটা না করলেই যে সেখানে অনেক কিছু হেরে যাওয়া তেমন না। এটা থেকেও ভালো কিছু পাওয়া যায়। অর্থাৎ না থেকেও ভালো কিছু পাওয়া যায়। যেমন আমার ট্যুরে যাইনি। কিন্তু ওখানে না গিয়ে আমি ভালো একটা অর্জন করতে পেরেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে। যেমন ট্যুরে না গিয়ে আমি বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম ওই সময়টায়, ওই টাইমলাইনটায়। সাধারণত আমাদের যে একাডেমিক থিয়েটার সেখানে অনেক সময় দিতে হয়। অর্থাৎ একাডেমিক থিয়েটার যেহেতু আমার ওই ট্যুরের সময়টা আমি বন্ধ পাচ্ছি, ওই সময়টা আমি কাজে লাগাতে পেরেছি অন্য একটা কাজে। যেটা হচ্ছে বিভিন্ন সেমিনারে আমি অ্যাটেন্ড করেছি এবং সেখান থেকে আমার কাছে মনে হয় না আমি ভালো একটা প্রাপ্তি বা ভালো কিছু পেয়েছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যখন একটা ডকুমেন্টারি তৈরি করেছি আমার কলেজ লাইফে, যেটা আমার টিচারকে নিয়ে, কাজী সামিয়া সুলতানা ম্যাডামকে নিয়ে যে ডকুমেন্টারি তৈরি করেছিলাম ২০২৫ সালে এসেও সেটার একটা রিঅ্যাকশন আমি পাচ্ছি। অলমোস্ট 3 ইয়ার্স অ্যাগো আমি সেই ডকুমেন্টারিটা তৈরি করি এবং ২০২৫ সালে সেটার রিঅ্যাকশন পাচ্ছি যে আমার ওই টিচার তিনি ওই ডকুমেন্টারিটা যখন আবার দেখলেন ২০২৫ সালে এসে, তখন তার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছিল এবং তিনি তার পুরনো স্মৃতি বা পুরনো তার ঘটনাগুলো সেগুলো তিনি রিলেট করতে পারছিলেন বা ওটা দেখে তার ওই স্মৃতিগুলো মনে পড়ছিল এবং তিনি ভালো একটা কমেন্ট আমাকে করেছেন। সেটা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করেছে। কারণ দেখুন, কোনো একটা কিছু করা, যেকোনো কাজই হোক না কেন, সেই কাজটা করার পরে যদি কোনো একটা ভালো একটা honest reaction পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ওই কাজটা করার সার্থকতা ওটাই আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে আমি যে মন্তব্যটা তার থেকে পেয়েছি, ওই মন্তব্যটি আমার সামনের দিনের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। বাই দ্য ওয়ে, এই বছর যে কয়টি সেমিনারে এড করেছি তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে তারেক মাসুদের স্মরণে একটি মনীষী স্বর্ণে মেবি এরকম নাম ছিল, সেই সেমিনারটা অ্যাটেন্ড করেছি। এরপর কানাডায় বাংলা মঞ্চনাটক, এই সেমিনারটা আমি অ্যাড করেছি। এবং আরেকটা আপনার ছিল আলমগীর কবির চলচ্চিত্র পরিচালক, তাকে নিয়ে একটা সেমিনার ছিল। এই ৩ টে সেমিনারে আমি অলমোস্ট ওই সময়টায় আরকি যুক্ত হয়েছিলাম এবং দেখতে পাচ্ছি এই সেমিনারগুলো যুক্ত হয়ে প্রত্যেকটা সেমিনারে আলাদা, আলাদা শিক্ষা আমি পেয়েছি। আলাদা, আলাদা জ্ঞান আমার অর্জিত হয়েছে প্রতিটা সেমিনার থেকে। যেমন ফর এক্সাম্পল কানাডায় বাংলা মঞ্চনাটক। এটা করে কিন্তু আমি কানাডায় বাংলা মঞ্চনাটক কিভাবে আছে বা কিভাবে হয়, ওই কালচারটা আমি জানতে পারছি। আবার দেখা যায় যখন আমি তারেক মাসুদের সেমিনারে যুক্ত হই, সেখানে আমার নতুন, নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। বিশেষ করে এই সেমিনারগুলোতে যে কাজটা আরকি বেশি হয় যে নতুন, নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া বা অনেক ভালো, ভালো মানুষদের সঙ্গে একটা পরিচিতি তৈরি করার ব্যাপার। সেটা কিন্তু এই সেমিনারগুলোর মাধ্যমে আমার হয়েছে এবং একটা ভালো লাগাও কাজ করে যে না, আমি ওইসব মানুষদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তাদের সঙ্গে আমার কনট্যাক্ট আছে। এটা ভালো একটা বিষয় কিন্তু।
এবং আরেকটা প্রাপ্তির কথা যদি আমি বলি, সেটা হচ্ছে ২০২৫ সালে আমি কিছু একটা রান করেছিলাম। একটা সংগঠন বলতে পারেন বা হচ্ছে একটা কোম্পানি ছোটখাটো রান করেছিলাম। সেই কোম্পানিটা হচ্ছে আমি যখন শুরু করেছিলাম, আমার কোনো কাজই করা হয়নি, একদম না। কিছুই করতে পারিনি। কিন্তু দিন শেষে ২০২৫ সালের শেষের দিকে এসে আমার কিছু বলার মতো হয়েছে, না আমার কোম্পানিটা এই লেভেলে আছে। হয়তোবা এখন আমার মার্কেট ভ্যালু একদম 0 বাট আমার কাছে একটা প্রাপ্তি এটাও। না 0 হোক, তারপরও আমার প্রাপ্তি এটা যে আমি যখন সংগঠনটা রান করেছিলাম, তখন সেটার মার্কেট ভ্যালু কথা তো একদমই বাদ দিলাম। সেটার সংগঠনের সদস্য ভ্যালুর কথা যদি বলি, সেটাও ছিল 0। যেখানে সদস্য সংখ্যা 0 ছিল বা আমি একা ছিলাম, সেখান থেকে অ্যা সেই সংগঠনটি হচ্ছে আমরা এখন ৬-৭ জন নিয়ে কাজ করছি বা ৬-৭ জনের একটা প্রতিষ্ঠান, সেটা বলতে আমার কাছে ভালো লাগছে। তেমনিভাবে এই 0 টা কখনো 0 থাকবে না। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার সংগঠন সম্পর্কে বা আমার কোম্পানি সম্পর্কে জানতে চান, আপনি সার্চ করতে পারেন ক্যাথারসিস লিখে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কোম্পানি রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে রাখবো। আপনি চাইলে একবার ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন যে আমার প্রতিষ্ঠানটা কিভাবে এগিয়ে যাচ্ছে বা কিভাবে আমরা এন্ট্রি লেভেলে আছি। সেই এন্ট্রি লেভেল যে কোম্পানিটার মার্কেট ভ্যালু হচ্ছে 0, সেই 0 মার্কেট ভ্যালুর একটা কোম্পানি কিভাবে রান হচ্ছে, কিভাবে আমরা আমাদের সদস্যদের বিনা বেতনে আমরা কিভাবে একসঙ্গে কাজ করছি, সেই জার্নিটা চাইলে আপনি দেখে আসতে পারেন। যাই হোক, দিন শেষে আমার এটাই বলার যে হচ্ছে আমার সংগঠনে এখন ৬-৭ জন আমরা কাজ করছি। সেই কাজ করার ৬-৭ জন মানুষ, এই মানুষটা যখন একসঙ্গে কিছু একটা করছি, আসলেই বলার মতো। এটা প্রাপ্তি আমার কাছে। কারণ আমি ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৪ তারিখে এটা শুরু করেছিলাম একা। তখন কেউ ছিল না। সেই একা মানুষ থেকে আস্তে, আস্তে ওই ৬-৭ জন যখন হয়েছে, তাহলে 0 মার্কেট ভ্যালুর একটা আমার মার্কেট ভ্যালু 0, সেই 0 থেকে আশা করছি আই হোপ একটা সময় ভালো একটা পজিশনে আমরা যেতে পারব। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এই বছরের সবচেয়ে সেরা প্রশ্ন কি? সেক্ষেত্রে আমি বলব, আমাকে ফাহমিদা আক্তার ম্যাডাম একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা আমার এই ২০২৫ সালের সবথেকে সেরা প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তিনি আরকি এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, "আপনি কি ইমরান?" এই যে একটা প্রশ্ন, "আপনি কি ইমরান?" আমার নামটা তিনি জানতেন বা আমাকে তিনি চিনতে পেরেছেন। আ অনলাইনে তার সম্পর্কে আমি জেনেছি বা এর আগে আমার তার সঙ্গে কখনো দেখা হয়নি। বাট একটা সেমিনারে তিনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে, "আপনি কি ইমরান?" সব মানুষের ভিতরে তিনি যখন এই প্রশ্নটা আমাকে করলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল জীবনের সেরা একটা সময় বা সেরা একটা প্রশ্ন আমি পেয়েছি যে, আ তার মতো একজন স্বনামধন্য একজন ব্যক্তি, তিনি আমার নামটা জানেন বা তিনি আমাকে মনে রেখেছেন। এই যে মনে রাখার বিষয়টা, এটা আমার কাছে বেশ একটা আনন্দ বা বেশ একটা ভালো লাগার বিষয়। কারণ জীবনের সেরা প্রশ্নই আমার কাছে মনে হচ্ছে এটা যে, কেউ যদি আমাকে চিনে থাকে এবং সে জিজ্ঞেস করবে যে, "আপনার নাম কি এইটা?" এই যে প্রশ্নটা যখন মানুষ করে না, তখন আসলেই একটা ভালো লাগা কাজ করে। ওই যে একটা কথা আছে না এমন যে, যে জিনিসটা আপনার কিন্তু অন্য সবাই ব্যবহার করে, বাট আ জিনিসটা আপনার। যেমন নাম মানুষের। দেখুন, আপনার নাম অন্য সবাই সবথেকে বেশি ব্যবহার করে। বাট আপনি সবথেকে কম ব্যবহার করেন আপনার নাম। তারপরেও আপনার কাছে একটা প্রাপ্তি বা একটা ভালো লাগা, কেউ আমার নামটা জানে বা কেউ হচ্ছে আমার নামটা মনে রেখেছে। এটা কিন্তু আসলেই একটা প্রাপ্তির, তাই না? ২০২৫ সালের আরো বড় একটা প্রাপ্তির স্থান হচ্ছে আমার বিভাগ কেন্দ্রিক। বিভাগে আমরা একটা টিম মিলে একটা কাজ করেছিলাম। যেটা হচ্ছে আমাদের সেমিনারে বিভিন্ন বইয়ের ক্যাটেগরি করা বা হচ্ছে বইগুলো গুছানো বা ওইটা নিয়ে হচ্ছে ভালো একটা প্ল্যান করা, একটা ওয়েবসাইট তৈরি করা। এই সবগুলো কাজ আমরা করছিলাম ৭ জন মিলে। সেই ৭ জনের ভিতরে ছিলেন আমাদের বিভাগের শিক্ষক, আমাদের চেয়ারম্যান ম্যাডাম, ক্যাথরিন পিরভূষণ ম্যাডাম এবং আরো অন্য যারা ছিলেন। আমি একটু আমার এই ভিডিওটায় তাদের নাম কয়টা একটু আরকি স্মরণ করছি বা নাম কয়টা বলছি। প্রথমত ক্যাথরিন ম্যাডামের নাম বললাম। ক্যাথরিন ম্যাডাম ছিলেন। এরপরে ছিলেন আমার জুনিয়ররা। জুনিয়রদের ভিতরে ছিল হচ্ছে নুসেবা ফারিয়ান, তারপর অনন্ত দুর্বা, তারপর হচ্ছে দুর্জয় সাহা, তারপর হচ্ছে আপনার সানজিৎ ছিল, এরপরে হচ্ছে মাহবুব ছিল। এই যে সকলে মিলে এবং আমি ছিলাম। আমরা মোট ৭ জন ছিলাম। এই ৭ জনের টিমটা আমার কাছে মনে হচ্ছিল না অনেক বড় একটা প্রাপ্তি। কারণ দিন শেষে এখন ওই জুনিয়রদের সঙ্গে আমার বেশি কথা হয়। ধরুন, জুনিয়রদের সবার সঙ্গেই যেমন কথা হয়, তার থেকে ওদের সঙ্গে একটু বেশি কথা হয়। কারণ ওদের সঙ্গে যখন কাজ করছিলাম একসাথে বসে, আমি ওদের থেকেও অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। এই শেখার জার্নিতে ওদের সঙ্গে এমন
ভাব বিনিময় বা এমন কথা হয়েছে, এখন চাইলেই ওদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করতে পারি নির্দ্বিধায়। আমরা ওই বলি না, বন্ধুত্বের কোনো আসলে বয়স হয় না। সেটা কিন্তু আসলেই এটার প্রমাণই কিন্তু আমি এখানে পেয়েছি। যেমন আমার ব্যাচমেটদের সঙ্গে আমি যতটুকু না সময় কাটাই বা সময় দেই, তার থেকে বেশি সময় আমার দেয়া হয় আমার ওই জুনিয়রদের সঙ্গে, ওদের কয়েকজনের সঙ্গে। ওরাও হচ্ছে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে বা একসাথে কোনো একটা কাজ করলে আমরা একটা টিম মিলে যখন কাজ করি, তখন আমরা কিন্তু বাহিরের যে আমাদের পরিচয়, সিনিয়র, জুনিয়র সামথিং লাইক দ্যাট। বাট ওই পরিচয়গুলো হচ্ছে একদম ভিন্ন স্থানে রেখে আমরা কাজটা করি। সেক্ষেত্রে দেখুন, একটা পরিচয় যখন ভিন্ন স্থানে রেখে আমরা একটা নতুন একটা পরিচয়ে আমরা একসঙ্গে কাজ করি, ওই কাজটা কিন্তু আ ভালো মনোযোগ দিতে পারি আমরা ওই কাজটায়। সেক্ষেত্রে ওদের সঙ্গে কথা বলা বা ওদের সঙ্গে যেকোনো বিষয় শেয়ার করা, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা ভালো লাগার কাজ করে এবং আমার কাছে মনে হয় এই ৭ জনের টিমটা এটা হচ্ছে দারুণ একটা টিম এবং আমরা যদি সম্ভব হয় সামনে এই টিম নিয়ে বেশ কিছু কাজ আমরা চাইলে করতে পারি। সেটা কিন্তু সম্ভব। কারণ এই ৭ জন মানুষ সেখানে একদম আমারও সিনিয়র হচ্ছে আমার টিচার বা আমাদের সকলের টিচার তিনি আছেন বা হচ্ছে আমরা যারা আছি আমরা সবাই মিলে যখন একটা টিম মিলে ৭ জনের এই টিমটা কাজ করছি, তখন আমরা ভালো একটা কিছু করছি। কারণ সেমিনারের ক্যাটেগরি করা ভাই, এটা কিন্তু আমরা কখনো একাডেমিক শিক্ষায় এটা পাইনি বা হচ্ছে আ অন্য যারা আছে আমার জুনিয়ররা ওরাও এ সম্পর্কে ধারণা নেই। বাট আমরা ওই কাজটা কিন্তু আল্টিমেটলি শেষ করেছি। আমরা ওই কাজটা করেছি। এই যে কাজ শেষ করার একটা আনন্দ, এই আনন্দটা আমাদের এই টিমে এখনো আছে বা আমরা যদি সামনেও এই টিমটা মিলে কিছু একটা করি, সেটা ভালো কিছু হবে। I hope। আমি সাধারণত আমার এই YouTube জার্নির কথা আমি পার্সোনালি ওরকমভাবে কাউকে বলি না। বাট আ কেউ কোনোভাবে জানে বা হচ্ছে কোনো না কোনো উপায়ে মানুষ যখন জানে, সেটা নিয়ে হয়তোবা কেউ কথা বলে, কেউ বলে না বা বিভিন্ন পরামর্শ দেয়। আমার এই ২০২৫ সালের ভিডিও জার্নিটায় আমি বেশ কিছু পরামর্শ পেয়েছি। যেটা হচ্ছে আমি আহামরি ওরকম কাউকে ওরকমভাবে বলা হয়নি যে, "আমার একটা ভিডিও চ্যানেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন।" এটা আমি বলিনি। বাট কয়েকজন মানুষ কেমন করে জানি জেনেছে এবং জেনে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছে। যেমন শুরুতেই যদি বলি আমার এক সিনিয়র কথা, ইব্রাহিম ভাই। তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেগুলো হয়তোবা আমার এপ্লাই করতে পারিনি। বাট আমার ওই পরামর্শগুলো আমার মাথায় এখনো আছে। আমার প্ল্যান হচ্ছে নেক্সট বছর সেই প্ল্যানগুলো কাজে লাগাবো। অনেক প্ল্যান আছে তিনি আরকি ভালোভাবে বলেছেন ইব্রাহিম ভাই। এরপর হচ্ছে আমার ব্যাচমেট হৃদয়ের কথা বলব। হৃদয় আমাকে বলেছে, "ইমরান, অনেকদিন তো হচ্ছে বই নিয়ে ভিডিও বানাও। এখন হচ্ছে খাতা নিয়ে কিছু বলো।" যার উপলক্ষে আমি একদিন ডায়েরি নিয়ে কথা বলেছিলাম। যাই হোক, এই যে জার্নিটা অর্থাৎ আমাকে কেউ একজন আমার বন্ধু-বান্ধব বা কাছের মানুষজন দেখছে এবং সবথেকে বিশেষ কথা, যার কথা না বললেই নয়, আমার মায়ের কথা। আমার আম্মু, তিনি আরকি আমার ভিডিওগুলো দেখেন এবং দেখতে গিয়ে আমাকে বলেন, "এই টপিকটায় যখন কথা বলেছ, তখন এভাবে কেন? এভাবে রেগে কেন? একটু হেসে কেন কথা বলো না?" এটা কিন্তু আমার আম্মুর অভিযোগ সেই অনেক আগ থেকে। আমি যখন কলেজ লাইফে আছি, তখনই টুকটাক ভিডিও বানাই। তখন থেকেই আম্মু বলতেন যে, আমি নাকি হেসে কথা বলি না। আমি জানি না আমার হয় না কেন হাসিটা আসে না। আমাকে তিনি বলতেন, "আয়মান সাদিক দেখো না কিভাবে হেসে কথা বলে। সেভাবে হেসে কথা বলতে কিন্তু হয় না।" যাই হোক, আমার কথাগুলো বললেই যেন আমি হচ্ছে অনেক তাত্ত্বিক কথা বলি। সেজন্য তাত্ত্বিক কথায় অনেক হাসি আমি খুঁজে পাই না। কেনই যেন আসে না। যাই হোক, আম্মুর কথা বলব। তারপর হচ্ছে আমার বোন বা আমার ফ্যামিলি মেম্বার তারাও হচ্ছে আমাকে বিভিন্নভাবে ভিডিও দেখে যখন বলে, "এই ভিডিওটা এভাবে করলে ভালো হতো।" তখন আমার কাছে মনে হয় না, তারা আমার ভিডিও দেখে এবং ভিডিওটা দেখার ফলশ্রুতিতে তারা যখন কিছু বলে, এই বলাটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে নুসাইবা ফারিয়ান। ওর নামের উচ্চারণ ভুল হতে পারে আমার। ওকে ইবা বলে ডাকি। যাই হোক। ইবা আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। "ভাইয়া, আপনি এইটা এইভাবে করেন। ভাইয়া, আপনি এই পোস্টারটা এভাবে বানান। আপনার পোস্টারগুলো ভালো হয় না।" ও আমাকে নিজে কয়েকটা পোস্টার বানিয়ে দিয়েছে। এই যে নিজে থেকে কিছু একটা করে আমাকে দেখানো বা আমি ওর কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেই, এর ফলশ্রুতিতে কিন্তু আমার এই জার্নিতে আমি হচ্ছে বিভিন্ন কিছু জানতে পারি বা অনেক মানুষের আইডিয়া গুলো যখন পাই, তখন না মনে হয় না আমি কিছু একটা করছি এই বছর। যে জন্য মানুষ আমাকে এত পরামর্শ দিচ্ছে। এবং এই পরামর্শ দেওয়ার ফলশ্রুতিতে আমারও হচ্ছে আমার পরামর্শগুলো নিতে অনেক ভালো লাগে। আপনিও যদি চান আমাকে পরামর্শ দিতে পারেন। বড় একটা প্রাপ্তি কাজ করে কমেন্টের বেলায় এখানে যখন কেউ বলে, "ভাই, আপনি ওই ভিডিওটা করেছিলেন? আ ওই ভিডিওর জন্য আমি হচ্ছে এই কলেজটায় ভর্তি হয়েছি।" আবার যখন কেউ বলে, "ভাই, আপনি
বইয়ের কথা যখন বলেছেন এই বইটা কোথায় পাবো? আমি যখন তাদের বইয়ের নির্দিষ্ট ঠিকানাটা দিতে পারি, তখন কিন্তু একটা ভালো লাগার প্রাপ্তি আমি নিজের ভিতরে পেয়ে থাকি। ২০২৫ সালে আরেকটা বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে সৈয়দ জামিল আহমেদের কথা। তিনি আরকি যখন শিল্পকলা থেকে আরকি পদত্যাগ করলেন, তখন তিনি আরকি বলছিলেন যে, "আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন অ্যাক্টর এবং মুসলিম পরিবারে আমার জন্ম।" এই কথাগুলো যখন তিনি বলছিলেন, আমার কাছে তার কথাগুলো অনেক ভালো লাগছিল। কারণ তার মতো একজন ব্যক্তি, তার সুনাম আমি শুনে আসছি বিভিন্ন স্থান থেকে। তার সাথে আমার একবার দেখা হয়েছিল, সেটা হচ্ছে শিল্পকলাতেই। অনেক আগে। তিনি আরকি একজন দর্শক হিসাবে ছিলেন সেখানে। আমিও একজন দর্শক হিসাবে ছিলাম। তিনি যখন আমার ওখান থেকে যাচ্ছিলেন, আমি উঠে তাকে সালাম দিলাম। এবং সালাম দেওয়ার পরে তার সঙ্গে আমার হচ্ছে কথা হলো। এবং এই যে কনভারসেশনটা অল্প সময়ের ভেতর তিনি আমাকে চেনেন না। আমি তাকে চিনি কারণ আমার টিচারদের টিচার তিনি। এজন্য আমার কাছে তিনি অনেক বেশি পরিচিত। কারণ তার নাম আমাকে অনেক শুনতে হয় বা তিনি অনেক সময় মেইনটেইন করেন। যেটা আমি শুধুমাত্র আমার টিচার না, আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি। এমনকি আমার যারা ডিপার্টমেন্টের কর্মকর্তারা আছেন, তারাও বলেছেন। আসলে তার সম্পর্কে এত সুনাম শুনে আমার কাছে এত ভালো লাগা কাজ করে যেটা আরকি বলে বোঝানোর মতো না। আমার মনে হয় যে তার সঙ্গে যদি আমি কখনো আ আরো ভালোভাবে সাক্ষাৎ করতে পারি বা আরো ভালোভাবে তার সম্পর্কে জানতে পারি, এটা আমার বড় একটা প্রাপ্তি হিসাবে থাকবে। কারণ তার সম্পর্কে অনলাইনে বেশি তথ্য পাওয়া যায় না। তার সঙ্গে যদি আমি one to one conversation কখনো করতে পারি, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা প্রাপ্তি হিসাবে থাকবে। এবং ২০২৫ সালে যখন আমি তার সঙ্গে আমার এর আগে একটা দেখা হয়েছিল, আমি তাকে সালাম দিলাম এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি? আমার কাছে মনে হচ্ছিল ওই সময়টায় তিনি আমাকে চেনেন বা তার সঙ্গে আমার অনেক আগে থেকে আমার পরিচয়। এত ভালোভাবে আমাকে তিনি গ্রহণ করলেন, এই বিষয়টা আমি I don't know আমি কিভাবে এটা প্রকাশ করব। বাট তিনি যখন আরকি পদত্যাগ করার সময় এগুলো বলছিলেন, তখন আ তার কথার ভিতর দিয়ে আমি তাকে দেখতে পেয়েছিলাম। কারণ সবাই যখন বলে সৈয়দ জামিল আহমেদ সময় মেইনটেইন করেন। সময়ের বাহিরে যখন কেউ আসে তখন তিনি তাকে একদম রিজেক্ট করে দেন। আমার কাছে এগুলো শুনতে ভালো লাগে। কারণ আমিও চাই আমি সময় মেইনটেইন করতে। যাই হোক ২০২৫ সালে তো অনেকগুলো প্রাপ্তির কথা বা অনেক ভালো লাগার কথাগুলো শেয়ার করলাম। এর ভিতরেও কিন্তু অনেক অপ্রাপ্তি বা অনেক খারাপ লাগার বিষয় আছে যেগুলো হচ্ছে আ আমার কাছে মনে হচ্ছিল যে ওগুলো কেন আমি মিস করলাম? যেমন আমার কলেজের কথা যদি আমি বলি। আমার কলেজে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমার একজন শিক্ষক সানজিদা বেথিকা ম্যাডাম তিনি আমাকে বলেছিলেন যে যদি আমি অ্যাটেন্ড করতে পারি সেখানে। আমি যদি সেখানে থাকতে পারতাম আমার কাছে মনে হচ্ছিল যে আমার ভালো লাগতো। আমি কিন্তু সেটা পারিনি। এটা আমার বড় মিস্টেক ছিল এবছর। এরপর আরো একটা মিস্টেক যদি আমি বলি, আমার একজন শিক্ষক কাজী সামিয়া সুলতানা ম্যাডাম আ তিনি আরকি বাংলাদেশে এসেছেন। বাট তার সঙ্গে না আমার দেখা হয়নি। আ তিনি আরকি সময় দিয়েছিলেন। কিন্তু ওই সময়টায় আমি আমার থিয়েটার নিয়ে একটু অনেক বেশি একটা ব্যস্ত ছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা ম্যাডাম আ কি মনে করতে পারে যে আমি গেলাম না। হয়তোবা খারাপ মনে করতে পারে। আবার তিনি যখন জানবেন আমি কেন যাইনি, তখন তিনি গর্ববোধ করবেন আমাকে নিয়ে। আমার কাছে এটা মনে হয়। কারণ আমি এখানে একটা কথা দিয়েছি আমার থিয়েটারের সঙ্গে যেটা হচ্ছে আমরা একটা নাটক করছিলাম 'একা এক নারী'। সেখানে আমি যুক্ত ছিলাম টিমের সঙ্গে। আমি ওই টিম ওয়ার্কটা ছেড়ে আমার যাওয়া হয়নি। হয়তোবা আমি তাদেরকে বললে তারা কি মনে করতো আমি জানি না। বাট আমি সাহস করে বলতেই পারিনি যে আমি আমার টিচারের সঙ্গে দেখা করতে যাবো। এটা আমি বলতেই পারিনি। কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি তাদের টিমে কথা দিয়েছি। আমার সিনিয়রদের একটা প্রোডাকশন। সেখানে আমি যখন কথা দিয়েছি, আমার কাছে এই জিনিসটা শেষ না হওয়া পর্যন্ত তাদের সঙ্গেই থাকা উচিত। এজন্য আমি সাহস করে তাদেরকে আরকি বলতেও পারিনি। আমি আমার টিচারের সঙ্গে দেখা করতে পারলাম না। খারাপ লাগছে এখন। আরেকটা বিষয়, একটা অপ্রাপ্তি আছে সেটা হচ্ছে এই বছর আমি ফ্রেঞ্চ ভাষা শিখতে চেয়েছিলাম বাট শেখা হয়নি। সামনের বছর এটা। সামনের বছর শিখব। যাই হোক আরো অনেক ভালো লাগা, খারাপ লাগার বিষয় আছে। সবগুলো হয়তোবা এখানে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর সবগুলো আমার মাথায় ওই মুহূর্তে নাই। একদম যেটা বাস্তব কথা। হয়তোবা আমি ভিডিওর কথা বলে এড়িয়ে যাচ্ছি। আসলে আমার সবগুলো মাথায়ও নেই। যাই হোক পরবর্তী বছরে যদি জন্য বলি আমি ভিডিওগুলো প্রতিদিন আপলোড করে আসছিলাম। পরবর্তী বছর এটা ইনশাআল্লাহ আর করব না। কারণ আমার এই বছরের আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। বাট পরবর্তী বছর চেষ্টা করব ভিডিওগুলো কমিয়ে আনা এবং ভিডিওগুলো আরো বেশি কার্যকরী করার ট্রাই করব আমি। এটা হচ্ছে আমার এই বছরের একটা শিক্ষা। কারণ এই বছর আমি এই ভিডিওগুলো করতে গিয়ে আমার বেশ কষ্টও হয়েছে এবং যেটা বাস্তব কথা। হ্যাঁ, আমি শিডিউল করে করি বাট আমার কষ্টও হয়েছে এবছর।
একদিকে কষ্টও হয়েছে, অনেকদিকে টাইমটা মেইনটেইনও করেছি। হয়তোবা আমার ভুল ত্রুটি হতে পারে। যেমন হচ্ছে আমি ৭ টায় আপলোড করতাম, সেটা আবার ৯ টায় নিয়ে গিয়েছি। কারণ আমার কাছে যখন এগুলো করছিলাম তখন আ পারছিলাম না। একদম বাস্তব কথা। আবার আমি একই সঙ্গে Facebook এও আপলোড করছিলাম। বাট সেটা আর কন্টিনিউ করিনি। কারণ ২ টা দিক একসাথে আরকি একা পারছিলাম না। কারণ আমার তো কেউ নেই যে আমাকে হচ্ছে আপলোড করে দিবে বা কিছু করবে। আমার কোনো টিম নেই এই ভিডিওর জন্য। আ এজন্য হচ্ছে নিজেরই যেহেতু সবকিছু করতে হয়, ভিডিও করা, রেকর্ড করা, আপলোড করা সবকিছু নিজে করি। সেক্ষেত্রে একসঙ্গে ২ টা দিকে আপলোড করতে পারিনি বা অনেক ব্যর্থতা ছিল। ভিডিওতে হয়তোবা গ্রাফিক্স করলে অনেক ভালো হতো, বাট করতে পারিনি। এটা আমার ব্যর্থতা এগুলো। বাট ২০২৫ সাল শেষ হলো, ২০২৬ সালের কথা যেহেতু বলছি। ২০২৬ সালে ট্রাই করব হচ্ছে ভিডিওগুলো অল্প দেয়া, বাট ভিডিও করব নিজের মতো করে। যেমন আমার প্ল্যান আছে হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের উপর ভিডিও করা। এটা হচ্ছে একটা প্ল্যান। বা হচ্ছে ২০২৬ সালে কোনো একটা কোর্স আপলোড করে দেয়া। যেমন যে ভিডিওগুলো তৈরি করেছি আমার কাছে মনে হচ্ছিল না, এগুলো যদি আমি কোর্স আকারে করি সেক্ষেত্রে আরো ভালো হবে। সুনির্দিষ্ট হবে। যেমন পাবলিক স্পিকিং এর উপরে বা থিয়েটারের উপরে কোর্স হতে পারে, শর্ট কোর্স। সেটা আমি করতে পারি। যেটা আমার সাধ্য আরকি আমি পারি। সেটা আরকি করা উচিত আমার কাছে এটা মনে হয়। সেক্ষেত্রে ২০২৬ সালে কোর্সগুলো রান করা বা হচ্ছে আমার যে একটা ছোটখাটো যে কোম্পানির কথা বললাম, সেটা আরো ভালোভাবে যাতে এগিয়ে নিতে পারি। আপনারা সকলে আমার জন্য প্রার্থনা করবেন। যেহেতু ২০২৬ সাল আসছে, নতুন বছর। অনেক ধরনের পরিকল্পনা মানুষের থাকে। সৃষ্টিকর্তার পরিকল্পনা হচ্ছে সবথেকে বড় পরিকল্পনা। যেই লেসনটা আমি পেয়েছিলাম দীন ইসলাম ভাইয়ের কাছ থেকে। তিনি একদিন আরকি বলছিলেন যে, "ইমরান দেখো" বা আমার ভাইকেও বলেছিলেন, একসঙ্গে আমরা ছিলাম যে, "হাতি অনেক বড়, বাট হাতির রিজিকের জন্য কিন্তু কখনো হাতি কারো ঘর ভাঙতে চায় না। সৃষ্টিকর্তা পরিকল্পনা করে রেখেছেন বা সৃষ্টিকর্তার পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগিয়ে যায়। সৃষ্টিকর্তার উপরে পরিকল্পনাকারী নেই। বা তিনি এভাবেও বলছিলেন যে তার দেয়ালে নাকি তিনি এই কথাটা আরকি টানিয়ে রেখেছেন যে সৃষ্টিকর্তার পরিকল্পনা হচ্ছে বড় পরিকল্পনা, এরকম সামথিং। এই শিক্ষাটা আমি সবসময় ধারণ করি যে সৃষ্টিকর্তা যদি চান সবকিছু সম্ভব। আবার সৃষ্টিকর্তা যদি না চান কিছুই সম্ভব না। যাই হোক, ইনশাআল্লাহ ২০২৬ সাল সকলের জন্য মঙ্গলময় হোক এবং নতুন বছর নতুনভাবে আমরা এগিয়ে যাবো এবং নতুন বছরের শুরুটা যেন সবার ভালো থাকে এবং শেষটাও যেন ভালো থাকে। আর শেষ করব একটা কথা বলে যে একজনকে আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা দিতে, ২০২৬ সাল তেমন হোক ১৯ সালের মতো। এরকম আরকি বলছিল। এখন ভাই সবার বেলায় কিন্তু এটা সেম না। দেখুন ১৯ সাল সবথেকে একটা বাজে সময়। ওই লেখাটা দেখে আমার এত খারাপ লেগেছে, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ ২০১৯ সালের কথা যদি আমি বলি, ২০১৯ সালে আমার বাবা মৃত্যুবরণ করেন। আমি চাই না ১৯ সাল আবার ফিরে আসুক। অর্থাৎ অনেকেই হয়তোবা অনেকভাবে তার হয়তোবা কোনো একটা ভালো লাগা ছিল ১৯ সালে। সেটা আবার তিনি চাচ্ছেন ২৬ সালে। আমার কাছে মনে হয় না, ওটা না হোক। নতুন বছর নতুনভাবে আসুক। আমরা সৃষ্টিকর্তার পরিকল্পনাটাই তো যেহেতু আসল পরিকল্পনা, সেক্ষেত্রে এটা নিয়ে আমার বলার আর কিছুই নেই। কারণ সৃষ্টিকর্তা যা মঙ্গলময় মনে করবেন সেটাই আমরা সবাই সেটাই প্রত্যাশা করি। এবং ২০২৬ সালটা সবার জন্য অনেক, অনেক ভালো হোক, শুভ হোক। এই কামনায় শেষ করছি ২০২৫ সালের শেষ ভিডিও। সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।